এই প্রশাসক দিয়ে কতদিন ইসলামী ব্যাংক চলবে? নিশ্চয়ই চলবে না, এখানে তো নতুন কাউকে দেবে। এবং যেটা নিয়ে বিতর্ক হচ্ছিল যে সরকার এটা কবজা করার জন্য তাদের পছন্দের লোককে দিয়েছিল, এবং ইসলামী ব্যাংকের লোকজন বা জামাতে ইসলাম যেভাবে এটা নিয়ে উঠে পড়ে লেগেছিল, তাতে করে ব্যাংকটা তো একটা দেউলিয়া হওয়ার অবস্থা তৈরি হয়েছিল। 1200 কোটি টাকা তুলে নিয়ে গেছিল, তাদের তো লিকুইডিটি সংকটে দেখা দিয়েছিল। সরকার 2,500 কোটি টাকা এখানে দিয়েছে। তো সরকারের তরফ থেকে এটাকে একটা সেভ করার একটা মেন্টালিটি আছে, কিন্তু ইসলামী ব্যাংকের আমানতকারী নাম দিয়ে জামাতে ইসলাম যেভাবে এটাকে নিয়ে রাজনীতি করছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তৈরি করে নিয়েছে, সেটার ব্যাপারে সবার আপত্তি। এই ব্যাংকটাকে নিয়ে খেলা শুরু থেকে চলছে। এটা জামাতে ইসলামী ব্যাংক হিসাবে চলতেছিল, জামাতের লোকদেরকে ফিনান্স করা, ইভেন এবারে উঠলো যে ভোটের সময় সহায়তা করা, যে ওই বিভিন্ন ফান্ড দিয়ে। সো জামাতের কবল থেকে এটা রক্ষা করার জন্য বিগত শেখ হাসিনা সরকার চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টার নামে এটাকে এস আলমের পকেটে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সেটা থেকে আবার রক্ষা করা হলো 5 আগস্টে, সেটাকে আবার পাল্টা উদ্ধার করে জামাত দখল করলো। এখন জামাতের তরফ থেকে এই ব্যাংকটাকে উদ্ধার করা এখন জাতীয় দায়িত্ব হয়ে গেছে। সেই দায়িত্বের অংশ হিসাবে বিএনপি এটাকে প্রশাসক দিয়েছিল বা চেয়ারম্যান দিয়েছিলেন, সেটাতে তারা আপত্তি। আমি পৃথিবীর কোথাও আমি দেখি নাই যে কোনো ব্যাংকে চেয়ারম্যান কি হবে সেটা গ্রাহকের মাথা ব্যথা থাকে। তো জামাতে ইসলাম এটাকে এমন ব্র্যান্ডিং করতে পারছে যে গ্রাহকের মাথা ব্যথা ও চেয়ারম্যানকে, এবং সেটা নিয়ে তারা ব্যাংক তুলে নেবে না তুলবে, ব্যাংকে টাকা তুলে নেবে, এই প্রপাগান্ডা চালাতে খুবই সক্ষম হয়েছে। তো সর্বশেষ সরকার যেটা করেছে, এটাতে বোঝা যায় যে সরকার পিছু হটেছে। তো পিছু হটে যেটা করা উচিত সেটা হচ্ছে যে এই ব্যাংকটা যাতে নিউট্রাল ব্যাংক হিসাবে থাকে, এটাতে জামাতের প্রভাব না থাকে, আওয়ামী লীগের প্রভাব তো নাই, বিএনপিরও যাতে প্রভাব বিস্তার না করে, এটা গ্রাহকদের ব্যাংক হিসাবে যাতে প্রতিষ্ঠিত হয়। এটা একটা লার্জেস্ট ব্যাংক, এটা সুনাম আছে, এটা গ্রাহকদের আস্থা আছে, সে আস্থাটা যাতে ফিরে আসে। ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক শেষ হচ্ছে না, জামাতের কেন ব্যাংক দখল করতে হবে এইভাবে? প্রশ্ন হচ্ছে যে এটা একটা ভুল বয়ান, আবুল বারাকাতীয় অর্থনীতির যে বয়ান আর কি। আমরা দেখেছি 2010-12 সালের পর থেকে এই আবুল বারাকাত এবং তার যে গ্যাংস্টার ক্রিমিনাল বুদ্ধিজীবী আছে, অর্থনীতিবিদরা আছেন, তারা পরিকল্পিতভাবে এইটাকে জামাতের ব্যাংক বানানোর চেষ্টা করেছেন। আপনি এটার হিস্টোরিক্যাল ডকুমেন্ট যদি দেখেন, এর 90% মালিকানা ছিল তাদের ব্যাংক। জামাতের লোকরা মানে কাগজপত্রে দেখেন না মালিকানা কার, না তারাই তো বিক্ষোভের সময় বলছে না, জামাত এটা বলে নাই। জামাত এটা ব্যাংক প্রোটেকশন করবার জন্য বলছে, মালিকানার দাবি তারা করে নাই। এটা হিস্টোরিক্যালি এখানে ছিল আপনার বিদেশি বিনিয়োগকারীরা ছিলেন, মধ্যপ্রাচ্য, পশ্চিমের, ইভেন আমেরিকার আপনার ইনভেস্টমেন্ট ব্যাংকাররা এটা এখানে শেয়ার হোল্ডার ছিলেন, আর বাকিটা ছিল হচ্ছে মানুষ। এখানে জামাতের ব্যাংক বানায়া যেটা করেছে, মৌলবাদের অর্থনীতি, জঙ্গিদের মদতদাতা, জঙ্গিদের অর্থদাতা, এই বয়ান তৈরি করে বাংলাদেশের গণমাধ্যমে এইটাকে দখলযোগ্য করেছে। এবং তারপরে তো আমরা দেখেছি যে এস আলম ডিজিএফআই সহযোগিতায় এমডি চেয়ারম্যানকে বন্দুক গান পয়েন্টে উঠায় নিয়ে কিভাবে শেয়ার ট্রান্সফার করিয়েছে। এস আলম এখন এই ব্যাংকের 82% শেয়ারের মালিক। স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকার চাচ্ছে এই মালিকানাটা, দুদক এসে যেটা করেছে, মালিকানা তো সাসপেন্ড করে দিয়েছে, আপনি জানেন, অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে এস আলমের মালিকানার প্রশ্ন, কারণ এখন দুদকে দুর্নীতির মামলা চলতেছে এস আলমের বিরুদ্ধে। সেইটা শেয়ার হোল্ডারদেরকে ফেরত দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাব করেছেন। মানে হচ্ছে যেই ব্যাংক লুটেরাদের কারণে আমার পুরো 17 বছরে ব্যাংকিং ইন্ডাস্ট্রি কলাপস করেছে, প্রায় 40-এর মতো ব্যাংক রেড জোনে চলে গেছে, এস আলমের 5টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, সেই মানুষটাকে আবার আপনি ওই ব্যাংক রেজুলেশন আইন পাশ না করিয়ে অথবা সংশোধন করিয়ে 18 ক যোগ করে এখানে এস আলমকে ফেরত আনছেন। তাহলে আমরা আসলে কি শিখলাম ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে? আপনি একটা সাকসেসফুল ব্যাংকে আবার দ্বিতীয় তৃতীয় দফা দেউলিয়া করলেন, যে ব্যাংকটা টাকা ছিল না, আপনার ইন্টারিমের সময় কিন্তু ব্যাংকটা ঘুরে দাঁড়িয়েছে, এখন ব্যাংকটা আবার তার জামানত রাখতে পারতেছে না, সরকার থেকে আবার টাকা নিতে হয়েছে। তাই আমার মনে হয় যে ব্যাংকে
ব্যাংকের মতো চলতে দেওয়া উচিত। ব্যাংকের এই ন্যারেটিভ তৈরি করে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে হাত দিলে যেটা হবে, ব্যাংক কিন্তু ইন্টারকানেক্টেড। আপনি শুধু একটা ব্যাংক দখল করতে পারবেন না, একটা ব্যাংক খেয়ে দিতে পারবেন না। এই ব্যাংক দখল করে জামাতের অর্থনীতি খাওয়ার নামে জামাতকে কিন্তু আওয়ামী লীগ 18 সিট থেকে 80 সিটে পৌঁছায় দিচ্ছে। অর্থাৎ লেসনটা লার্ন করেন, এইটা দিয়ে আপনি জামাতের পলিটিক্স খাইতে পারবেন না। জামাতের পলিটিক্স জামাতের পলিটিক্যালি খাইতে হবে, ব্যাংক দখল করে পারবেন না। সাজিদুল হক রুবেল, জামাতের পলিটিক্স খাওয়ার জন্য কি ব্যাংক নিয়ে এরকম সিদ্ধান্ত হচ্ছে? আসলে দুজনেরই বক্তব্য মোটামুটি এক, মানে দুজন বলতে আমি ওনাদের দুজনের কথা বলছি না, আওয়ামী লীগ আর জামাতের আর কি। দুজনই মনে করে এটা জামাতের। আওয়ামী লীগ যেমন মনে করতো বা ভয় পাইতো এটা জামাতের, তেমন একইভাবে জামাত শিবিরের নেতা কর্মীরা মনে করে বা তাদের পরিবারের সদস্যরা মনে করে, যে জামাত করে না তারাও মনে করে, তাদের বাসার দারোয়ানটাও মনে করে যে তাদের বাপদাদার সম্পত্তি হচ্ছে ইসলামী ব্যাংক। ঠিক আছে, ফলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কে হবে না হবে সেটার ব্যাপারে তারা গ্রাহকও না, মিছিল করে ধরে বলেন যে তোমার চেক বইটা দেখো, গ্রাহকও না তারা, তারা ওই বাসার দারোয়ান আর কি। সেই দারোয়ান কেয়ারটেকাররা যে মিছিল করতেছে ওই ব্যাংকের সামনে গিয়ে। তো ফলশ্রুতির বিষয়টা দাঁড়াইছে হচ্ছে যে এইটা কারো বাপদাদার সম্পত্তি না। এখানে বাংলাদেশে আমি অনেক আওয়ামী লীগের পরিবারের সদস্যদেরকে চিনি যারা একটু ধার্মিক বেশি, তারা তাদের আমানত রেখেছে ইসলামী ব্যাংকে। আমি এরকম প্রচুর মানুষকে চিনি। বিএনপির লোক, সে হচ্ছে গিয়ে একটু ধার্মিক, সে ইসলামী ব্যাংকে হচ্ছে সেখানে মানে ডিপোজিট জমা রাখে সে। তো এটা সাধারণ মানুষের টাকার ব্যাপার স্যাপার এখানে আছে। এটা এক সময় হচ্ছে গিয়ে আওয়ামী লীগ এস আলমের কাছে দিছিল, এখন আমরা হচ্ছে এটাকে দেখতে চাই, বাংলাদেশের মানুষ দেখতে চাই এটা হলো জাস্ট হচ্ছে সাধারণ ব্যাংকিং সিস্টেমে পেশাদারিত্বের সাথে সমস্ত রাজনৈতিক বিবেচনাগুলোকে দূরে রেখে দিয়ে শুধু অর্থনৈতিক এবং পেশাদারি বিবেচনা থেকে এই ব্যাংকটাকে রক্ষা করা দরকার। এবং একই সাথে বাংলাদেশের টোটাল ব্যাংকিং ব্যবস্থাটা যে বিপদের মধ্যে পড়ে গেছে, একবার তো হচ্ছে ব্যাপারটা এরকম ছিল যে বাল্ব ছিল, বাল্বের বদলে আপনি এলইডি লাগাবেন, বাল্ব খুলছেন এলইডিও আপনি লাগাইতে পারেন না, ঘরটা অন্ধকার হয়ে গেছে। পুরো ব্যাংকিং সিস্টেমটা কিন্তু এরকম একটা অন্ধকারের মধ্যে পড়ে গেছে।